হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুহাস মিনি ওয়ার্ল্ড। সো দেখে আপনারা বুঝতে পারছেন যে স্টিকি নোটে কি লেখা, ইয়েস মাওয়া। তো আজকে আমরা বেসিক্যালি মাওয়া যাচ্ছিলাম। আর আমরা বলতে আমার সাথে আমার ফ্রেন্ড শান্তা অ্যান্ড ওর হাজব্যান্ড। সো আমরা চারজন একসাথে আজকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর আমাদের অনেক দিনের প্ল্যান ছিল একসাথে মাওয়া যাওয়া, কিন্তু সময়বশত হয় নাই। সো আল্লাহর নাম নিয়ে আমরা মার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, অ্যান্ড যাত্রাপথে যেন কোনো কিছুর কমতি না হয়, তো সে কারণে আমরা পাম্প থেকে তেলও নিয়ে নেই। তো এরপরে এগেইন আমরা জার্নি স্টার্ট করি। আর আজকে আমরা যাচ্ছিলাম হেমায়তপুর হয়ে কেরানীগঞ্জ হয়ে মাওয়ার যে রোডটা আর কি বের হয়েছে। তো এটা বেসিক্যালি রাফিন ভাইয়া চিনতো, তো রাফিন ভাইয়া আমাদেরকে প্রেফার করছে এদিক দিয়ে যাওয়ার জন্য। আর এদিকের রাস্তাটাও মোটামুটি মোটামুটি বললেও ভুল হবে, যথেষ্ট সুন্দর ছিল। আর কতটুকু সুন্দর আর কীরকম এটা তো আসলে এখন রাতের রাস্তা হওয়ার কারণে আমি তোমাদেরকে ওরকমভাবে দেখাইতে পারতেছি না, তার জন্য অনেক সরি। বাট যতটুকুই তোমরা দেখতে পারতেছো আর আমি মনে করি ভাল লাগবে। আর চাঁদটা মাশাল্লাহ দিলে অনেক বেশি সুন্দর ছিল আর অনেক আলোকিত ছিল। এর একটাই কারণ ছিল, কারণ ওই দিন জ্যোৎস্না রাত আর কি অনেকে বলে থাকি আমরা, তোমরাও হয়তো জানো। তো জ্যোৎস্নার আলো ছিল। সো আমরা অনেক দ্রুত প্রায় অনেকখানি রাস্তা পাড়ি দিয়ে মাওয়ার রোডের এই সাইডটাতে চলে আসি। অ্যান্ড এখানে ছোট্ট একটা ব্রেক নেই, মানে জাস্ট এখান থেকে এখন আমাদের মাওয়া যাওয়ার গন্তব্য শুরু হবে, তো ওইটাই আর কি। আর আমরা এই যে এই সাইডটা দিয়ে আর কি এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো আমরা মাওয়ার এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়লাম। আর এখানে আমি কিছু সিনেমেটিক ভিডিও করার ট্রাই করেছি, আর এটা আমার ফার্স্ট সিনেমেটিক ভিডিও। সো তোমরা দেখো আর দেখে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পরে আমরা এখানে মাওয়ার রেল স্টেশনের যে স্ট্যান্ডটা ওইটা আর কি দেখতে পাই। তো ওইটাই দেখাচ্ছিল তোমাদের ভাইয়া আমাকে। তো এরপরে আমরা মাওয়ার এই সাইডটাতে চলে আসি, মানে ইউটার্ন নিয়ে, যেখান দিয়ে আর কি মেনলি মাওয়ার রাস্তা শুরু হয়েছে। মাওয়ার অনেক যে রেস্টুরেন্টগুলো যেখান দিয়ে বেসিক্যালি মাওয়া ঘাটে যাওয়া হয়। তো এই রাস্তাটা খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম যে এখানে কিছু ভিডিও নেওয়া যাক অ্যান্ড ছবি তোলা যাক। তো এই কারণে আমরা এইখানে কিছুক্ষণের জন্য ব্রেক নেই, জাস্ট ফর সেলফি অ্যান্ড যা তোমরা আর কি দেখবা এখন ভিডিওতে। অ্যান্ড রাস্তাটা এত সুন্দর ছিল যে আমি ঠিক করি যে এখানে মেগাট্রনেরও একটা সিনেমেটিক ভিডিও বানাবো। কিন্তু তার আগে আমি চলে যাই নিজে ছবি তুলতে, নিজের ফটোশ্যুট করতে। সো আমার ছবি তোলা শেষ, এখন মেগাট্রনের সিনেমেটিক।
সো অনেক তো সিনেম্যাটিক হলো, এবার গ্রুপ ফটো নেওয়ার পালা। তো আমরা গ্রুপ ফটো নেওয়ার সাথে সাথে আমরা আর ওয়েট করি নাই, আমরা কোনো সময় আর নষ্ট করি নাই। আমরা জাস্ট রওনা দিয়ে দেই মাওয়া ঘাটের উদ্দেশ্যে, কারণ ওইখানে যাইতে হবে অ্যান্ড ওইখানে গিয়ে মাওয়া যাবো আর ইলিশ খাবো না এমন তো হইতেই পারে না, সো ইলিশও খাইতে হবে। এই কারণে আমরা খুবই দ্রুত এরপরে ওইখান থেকে আমাদের জার্নিটা এগেন স্টার্ট করি। আর ওই যে দূরে লাইট দেখতেছো, ওইটা আর কি পদ্মা সেতুর যে সেতুটা ছিল, সেতুগুলা লাইটস ছিল। যাই হোক, এরপরে আমরা মাওয়াঘাটের দিকে দ্রুত রওনা দেই অ্যান্ড আমাদের যেতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট। অ্যান্ড মাওয়াঘাটে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাই হিলসা প্রজেক্ট। আর হিলসা প্রজেক্টটা অফ ছিল আসলে, এত রাত করে হিলসা প্রজেক্টটা ওপেন থাকে না। তো এর সামনে আসলেই তোমরা দেখতে পারবা যে এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে তোমরা মাওয়া গিয়ে ইলিশ দিয়ে ভাত খেতে পারবা আর কি। মানে ওইখানে সব দোকানেই একই মেনু, সেম ইলিশ মাছ ভাজা। তো আমরা একটা হোটেলে যাই অ্যান্ড গিয়ে ফার্স্টে ইলিশ মাছ দেখি, বের করাই অ্যান্ড বের করে এখানে আমরা ইলিশ মাছ দামাদামি করে আমাদের 4 জনের জন্য সুইটেবল একটা মাছ আমরা নিয়ে নিই। অ্যান্ড এখানে ভাইয়া মাছটা ভালো মতো ধুয়ে এটার যে আইসটাগুলো ছিল আর কি মাছের, তো ওই আইসগুলা পরিষ্কার করছিল। আর ভাইয়া খুবই দ্রুত কাজ করে, ওনাদের কাজের স্পিড আর গতি দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। যাই হোক, ভালোই ছিল, খারাপ না। ভাইয়া অনেক সুন্দর করে মাছটা পরিষ্কার করতেছিল অ্যান্ড ভাইয়া বলতেছিল যে মাছের এখানে নাকি ডিমও হয়েছে। তো ভাইয়ার সাথে কথা বলতে বলতে ভাবলাম যে দেখাই তোমাদেরকে আমরা কোন হোটেলে আজকে আসছি। আমরা আজকে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটাতে আসছি। আর এখানে মোটামুটি অন্যান্য হোটেলের তুলনায় অনেক ভালো সার্ভিস দেয় ওরা। আর ওদের যে বিহেভিয়ারটাও যথেষ্ট ভালো ছিল। এরপরে ভাইয়া মাছ কাটার পরে বলতেছিল যে আপু আপনাকে দেখাচ্ছি মাছের ডিমটা যথেষ্ট বড় আছে। তা আমি আসলে মাছের ডিম অনেক পছন্দ করি, তাই ভাইয়াকে বারবার বলতেছিলাম যে খুব ছোট ডিম হলে কিন্তু এই মাছ নিব না। এরপরে ভাইয়া বলে যে না আপু, আমি মাছ কাটি, এরপরে আমি আপনাকে ডিমটা দেখাই, তারপরে আপনি বললেন যে মাছ আসলে আপনার পছন্দ হয়েছে কি হয় নাই। সো যেই কথা সেই কাজ। তো ভাইয়া সুন্দর করে মাছগুলা কেটে পরিষ্কার করে নিয়েছে পানিতে। আর লেজটা ভর্তা করবে তাই লেজটা এভাবে কাট কাট করে নিচ্ছিল, যেন মশলাটা পুরো লেজে যে অংশটা আছে প্রত্যেকটা অংশে খুব সুন্দর মতো চলে যায়। আর এটা খেতে যেন তখন আরও বেশি মজা লাগে, কারণ আমি মামাকে বারবার বলছিলাম যে আমার লেজ ভর্তাটা অনেক প্রিয়। সো এই তো মামা দেখাচ্ছিল যে দেখেন কি ডিমটা ছোট নাকি বড়। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে মামা আমাদের বলল যে আপনারা চাইলে বেগুন ভাজিও নিতে পারেন, আর বেগুন ভাজিও খেতে আপনাদের অনেক ভালো লাগবে। সো মামা যেহেতু আমাদের অফার করছে, তো ভাবলাম যে না, বেগুন ভাজি তাহলে ট্রাই করাই যেতে পারে। তো মামা বলতেছিল যে ট্রাই করে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো এরপরে আমরা কিচেন সাইডটাতে চলে আসি। এখানে আরেকজন ভাইয়া, উনি পুরাটা মশলা দিয়ে তারপরে সাথে সরিষার তেল দিয়ে মেখে তারপরে উনি এখানে মাছ আর বেগুন আর কি প্রিপেয়ার করেছে। আর ওই পাশে বড় কড়াইয়ের এখানে আর কি উনি তেল দিয়ে দিয়েছে। আর পুরাটা রান্নাই নাকি আর কি, মানে রান্না বলতে যেটা আর কি মাছ ভাজা বেগুন ভাজি, এটা পুরোটাই আর কি সরিষার তেলে নাকি ওনারা করে থাকে, আর সরিষার তেলে করলে নাকি অনেক ভালো হয়। সো তেল গরম হওয়ার পরপরে ভাইয়া মাছ আর বেগুন একসাথে দিয়ে দিয়েছিল। তো আমি এখানে ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে মাছ আর বেগুন একসাথে যে দিয়ে দিলেন ভাইয়া, এখন বেগুন তো পুড়ে যাবে, মাছ তো হইতে সময় লাগে। পরে ভাইয়া বলতেছিল যে আপু আপনি ভরসা রাখেন, আপনাদের বেগুন ভাজি পুড়বে না, কিচ্ছু হবে না, মাছ বেগুন ভাজি সব কিছুই সমান থাকবে, সব কিছুই আপনাদের ভালো লাগবে, কোনো কিছুই অতিরিক্ত ভাজাও হবে না আবার কাঁচাও থাকবে না। তো আমি ওনাকে ট্রাস্ট করে ওনার উপরে দায়িত্ব দিলাম যে ঠিক আছে ভাই, আপনি ভালো মতো সব কিছু করেন। কিন্তু ভাইয়ার কাজ করা দেখে পরে ভাবলাম যে না, আমিও একটু ভাইয়ার সাথে সাথে গিয়ে হাতে হাত লাগাই বলতে আসলে সবাইকে দেখি যে এখানে গেলে সবাই ভিডিও করতেছে, যে মাছ নাড়ানাড়ি করতেছে, বেগুন ভাজতেছে।
সো আমিও ভাবলাম যে আমিও যেহেতু চলেই আসছি মাওয়া, এত প্ল্যানিং প্লটিং করে তোমাদের ভাইয়াকে জোর করে নিয়ে, সো আমিও কেন না এই জিনিসটা ট্রাই করব। তো আমি তোমাদের ভাইয়ার হাতে ক্যামেরা দিয়ে আমিও চলে গেলাম মাছ ভাজা আর বেগুন ভাজা এগুলা সব নাড়ানাড়ি করার জন্য। তো আমার আসলে অনেক ভালোই লাগতেছিল, ফিলিংসটা খুবই সুন্দর ছিল যে না এত বড় একটা করার মধ্যে সবার জন্য মাছ ভাজা বেগুন ভাজা করতেছি। সো এর কিছুক্ষণ পরেই আমি নাড়ানাড়ি করতে করতে দেখি যে ভাইয়া অলরেডি ওই সেট থেকে চলে আসছে, অ্যান্ড এরপরে বাকি দায়িত্ব আমি ভাইয়াকে দিয়ে দিই যে ভাইয়া এবার আপনি আপনার মন মতো করেন। আমার তো হয়ে গেছে, আমার মন ভরে গেছে। সো ভাইয়া প্রত্যেকটা মাছ এবার উঠিয়ে নিচ্ছিল। আর সবার প্রথমে এখান থেকে ভাইয়া যে লেজ ভাজা মানে লেজ ভাজাটা যেটা করেছে ওইটা আর কি উঠিয়ে নিবে, কারণ লেজটা যদি বেশি কড়া ভাজা হয়ে যায় সেক্ষেত্রে ভর্তা খাইতে তেমন ভালো লাগবে না। তো ভাইয়া এদিকে সব কিছু করতেছিল, আমরাও ছবি তুলে নিচ্ছিলাম। ছবি তুলতে তুলতে হঠাৎ চোখে পড়ে যে না ভাইয়া দেখি লেজ ভর্তা স্টার্ট করে দিয়েছে। তো ভাইয়া এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছে, আরও কিছু পেঁয়াজ এখানে দিয়ে এটা একটু হালকা ছেঁচে নিচ্ছিল যেন খেতে ভালো লাগে। আর ভাইয়া মাছের দেখতেছি যে কাটাও সব কিছু ছাড়ায় নিছে এখানে। তো এখানেও মাছটাও ভাইয়া অলরেডি নাকি দিয়ে দিছে। তো এখন এখানে জাস্ট উপর দিয়ে ধনেপাতা আর সরিষার তেল দিয়ে ভাইয়া পুরো ব্যাপারটা এখন আরেকটু ভালো মতো মেখে নিবে। তো ওইটাই আমরা আসলে দেখতেছিলাম। আর মাঝখানে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছে। আর ভাইয়া এখানে আমাদেরকে যেটা বললো যে তেলটা অ্যাকচুয়ালি যেই মাছ ভাজা হয়েছে যে তেলটা দিয়ে গরম তেলটা ওটা দিয়েই করলে নাকি অনেক বেশি মজা হয়। তো ভাইয়া এই কারণে ওই গরম তেলটা দিয়ে এখানে আসলে ওই লেজ ভর্তাটা ভাইয়া সুন্দর করে মেখে নিচ্ছিল। তো ভাইয়া একটু লবণ টেস্ট করতে দেয়, অ্যান্ড এই লেজ ভর্তাটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হয়েছে যে এটার থেকে মজার তো আসলে কিছু হয় না। আসলে একটা মাছের লেজের ভর্তাও যে এত মজা হইতে পারে এটা মাওয়া যদি তোমরা না যাও তাহলে আসলে তোমরা বুঝবা না। লেজ ভর্তাটা আসলে অনেক মজা ছিল। তো এরপরে আমি ভাবলাম যে রেস্টুরেন্টের এখানে সুন্দর যেহেতু লাইটিং হচ্ছিল তো কিছু হালকা ছবি তুলে নেওয়া যাক, কারণ ওই পাশে আমার ফ্রেন্ডও ফটোশ্যুট করতেছে আর আমি তো এখানে ভিডিও নিচ্ছিলাম। তো অনেক কিছু একসাথে করতে হচ্ছিল। তো এরপরে আস্তে আস্তে ভাইয়া সবগুলা মাছ উঠিয়ে নেয় প্লেটে। এবার আমাদের খাবার দেওয়ার সময় হয়ে আসছে, মানে খাবার এখন সার্ভ করবে ওনারা। তো সবগুলো মাছ এখন কিন্তু যেটা দেখতেছো এখন এটাতে চুলা অফ করে দেন জাস্ট গরম তেলের মধ্যে ভাইয়া এমনি উল্টিয়ে পাল্টে নিচ্ছে যেন আরেকটু ভাজা ভাজা হয়, খেতে আরেকটু মজা হয়। সো যাই হোক, এরপরে ভাইয়া সব কিছু আস্তে আস্তে প্লেটে নিয়ে নিয়েছে। আর দেখতে না খুব সুন্দর লাগতেছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছে। সো অনেক ধৈর্য ধরার পরে আমাদের খাবার টেবিলে চলে আসে। এখানে বেগুন ভাজি ছিল, মাছ ভাজি ছিল, লেজ ভর্তা ছিল, আর ভাত আর ডাল। আর ভাইয়াদের স্পেশাল একটা সালাদ ছিল যেটা একদম বাসায় যেভাবে আমরা সরিষার তেল পেঁয়াজ মরিচ দিয়ে শসা টমেটো দিয়ে মাখিয়ে খাই সেম ওইভাবে ওইখানে দিয়েছে ওনারা। তো আমরা ভাবলাম যে যেহেতু খাবার খাচ্ছি তো তোমাদের সাথে একটা টাইম ল্যাপস শেয়ারই করতে পারি যে আমরা আসলে কত মজা করে এখানে খাওয়া দাওয়া করছি। সো খাওয়া শেষ করে আমরা চলে যাই এই ভাইয়ের দোকানে। আর ভাইয়ের দোকানে আমরা যাই চা খাওয়ার জন্য। আর ভাইয়ের দোকানে যে মজার কাহিনী হয় একটা, এটাই যে ভাইয়ের মাথায় চুল ছিল না, তো ভিডিও করার কারণে ভাই আবার ক্যাপ পরে আসে। আর ভাইয়ের এখানের যে চাটা ছিল, ভাইয়া যে চাটা মানে বানায় খাওয়াইছে আমাদেরকে, চাটা আসলে অনেক বেশি মজা ছিল। তোমরা যদি কেউ মা আসো আমি বলবো যে তোমরা যদি চা খাও কেউ অবশ্যই এই ভাইয়ার দোকানে যাবা। দেন চা খাওয়া শেষ করে আমরা যাই ঘাটের উদ্দেশ্যে, কারণ মাওয়া আসছি, ইলিশ খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, ঘাটে যাওয়া হবে না এমন তো হতেই পারে না।
সো আমরা চলে যাই ঘাটের ওই সাইডটাতে। তো ঘাটের এই সাইডটাতে এসেও দেখি যে এখানেও মোটামুটি মানুষজন আছে অনেক, অ্যান্ড এখানেও রেস্টুরেন্ট আছে। আর ঘাটের এই সাইডটাতে এসে না অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল আমাদের, মানে খুব সুন্দর বাতাস একদম সামনে থেকে, এত কাছ থেকে তো আমি কখনোই পদ্মা নদী দেখি নাই। তো থ্যাংক ইউ আমি অবশ্যই জানাবো আমার হাজব্যান্ডকে, কারণ ও আসলে আমার অনেকগুলা ইচ্ছা পূরণ করছে। তার মধ্যে এই যে মাওয়া আসা, মানে মাওয়া আসা বলতে কি যে পদ্মা নদী আসলে এত কাছ থেকে, মানে এটার যে ফিল একটা, ওইটা খুবই অন্যরকম একটা ফিল ছিল। তো আমি এখানে এসে আমি অনেক খুশি ছিলাম, তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড এদিকে অনেক বাতাস ছিল। সো আমি ঠিক করি যে যেহেতু পদ্মার পাড়ে চলে আসছি, একটু পা ভিজাই পানিতে। তো আমি পা ভিজেতে গেছি, অ্যান্ড এখানে তোমাদের ভাইয়া পিছন থেকে আমাকে জাস্ট বারবার বলতেছিল খুব সাবধানে, খুব সাবধানে, মানে বেশি দূরে যাওয়ার দরকার নাই, একটু পানিতে পা ভিজে চলে আসো, কারণ আমরা দুজনের একজনও সাঁতার পারি না। সো তোমাদের ভাইয়াও যখন যাচ্ছিল আমিও বারবার বলতেছিলাম খুব সাবধানে, হাত ধরো, স্লিপ টিপ কাটলে অনেক সমস্যা আছে। এরপরে দেন আমরা ভাবলাম যে একটা সুন্দর টাইম ল্যাপস এখানেও করা যায়, কিন্তু তার আগে আমার চোখ গেল আকাশের ওই চাঁদটার দিকে। ওই চাঁদটা নদীর সাইড থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। সো চলো আমরা ছোট্ট একটা টাইম ল্যাপস দেখে আসি যে কীরকম কী করা হয়েছে। টাইম ল্যাপস বলতে টাইম ল্যাপসের মাঝখানে কিন্তু একটা সিনেম্যাটিকও ছিল। তো চলো সিনেম্যাটিকটা দেখে আসি কেমন হয়েছে। দেন এরপরে আমিও ভাবলাম যে এরকম সুন্দর ভিউ, সুন্দর চাঁদ আর নদীর পাড়ে আমিও একটু ফটোশ্যুট করে নিই। তো আমিও ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। আর দূর থেকে সব কিছু দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আর পানির যে একটা স্রোত আসতেছিল ওইটাও খুব ভালো ছিল। তো আমরা মানে ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দেই বাসার উদ্দেশ্যে, কারণ আমরা অনেক ঘুরছি, অনেক এনজয় করছি। আর আমরা যেতে যেতে অলরেডি ভোর হয়ে আসছিল প্রায়। আর যাওয়ার টাইমেও আমরা খুবই সুন্দর চাঁদ দেখতে পাই, আর চাঁদ দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগছিল। সো আমরা এখন আবার ইউটার্ন নিয়ে ইউটার্ন নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিচ্ছি। কিন্তু আমার ফ্রেন্ডের ডিমান্ড ছিল যে তার নাকি মাওয়ার হাইওয়েতে ছবি তোলা হয় নাই। তো তার ডিমান্ড পূরণ করার জন্য আমরা আবার ঠিক করি যে আমরা হাইওয়ের ওইখানে দাঁড়াবো। তো আমরা এই কারণে খুঁজতেছিলাম যে অ্যাকচুয়ালি কোথায় দাঁড়ানো যায়। সো আমরা চিন্তা করি যে বাস স্ট্যান্ড যেখানে দেখব ওইখানেই আমরা একটা ব্রেক নিব। দেন অনেকটা রাস্তা আমরা পাড়ি দেওয়ার পরে সামনে মানে দেখাচ্ছিল গুগল ম্যাপে যে বাস স্ট্যান্ড খুব কাছাকাছি আছে। তো আমরা ঠিক করি ঠিক আছে একেবারে সামনেই যে বাস স্ট্যান্ডটা আমাদের পড়বে, আমরা ওইখানে একটু ব্রেক নিব, যেহেতু হাইওয়েতে ছবি তুলবে আমার ফ্রেন্ড। আর হাইওয়েতে ছবি তুললে আসলে দেখতেও খুবই সুন্দর লাগে। দেন অনেকটা রাস্তা পার করার পরে আমরা একটা বাস স্ট্যান্ড খুঁজে পাই, অ্যান্ড এখানেই আমরা ব্রেক নেই অ্যান্ড ঠিক করি যে এইখানেই আমরা কিছু ছবি তুলবো হাইওয়েতে। সো নেমে আমি ফার্স্টে ছোট একটা ক্লিপ নিয়ে নিই। আর দুই পাশের রাস্তা দেখতে খুব সুন্দর লাগছিল, পিছনে সামনে মানে খুবই সুন্দর লাগছিল। তো আমি এখানে দাঁড়াই অ্যান্ড তোমাদের ভাইয়া আমাকে ফটোশ্যুট করে দিচ্ছিল, আর ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আর তোমরা গেলে তোমরাও
ছবি তুলতে পারো হাইওয়েতে, কিন্তু একটু কেয়ারফুলি। আর যেহেতু অলমোস্ট সকাল হয়ে আসছে, তাই আকাশটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। অ্যান্ড দেন হঠাৎই মাথায় আসলো আমার যে যেহেতু রাতের একটা সিনেমেটিক হয়েছে, সকালের কেন নয়, চলো দেখি। সো ধন্যবাদ সবাইকে, অনেক অনেক সিনেম্যাটিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ধন্যবাদটা আমি জানাইছি মেনলি সিনেম্যাটিক ভিডিও যে শেয়ার করছি এটার জন্য। ভিডিও এখনও শেষ হয় নাই, এখন আরও অনেক বাকি। সো আমরা হেমায়তপুর দিয়ে আসছিলাম, অ্যান্ড আমি তোমাদেরকে বলছিলাম যে হেমায়তপুরের রাস্তাটা সুন্দর, বাট রাতের কারণে আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই। সো আমি ঠিক করেছি যে সকালের যে ভিউটা আমি অ্যাকচুয়ালি দেখছি তোমাদেরকেও দেখাবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা হেমায়তপুরের কেরানীগঞ্জ হয়ে যেহেতু গিয়েছিলাম, সো কেরানীগঞ্জের রাস্তা ছিল এটা। আর কেরানীগঞ্জে আমি ফার্স্ট টাইম গিয়েছি, মানে কেরানীগঞ্জ তো যাইনি, মাওয়া গিয়েছিলাম, বাট কেরানীগঞ্জের রাস্তা দিয়ে যাওয়া হয়েছে। বাট কেরানীগঞ্জ যে এরকম সুন্দর এটা আসলে আমার জানা ছিল না। তো কেরানীগঞ্জ দেখতে ভালোই লাগছে, আমার খারাপ লাগে নাই। আর রাস্তাটাও যথেষ্ট স্মুথ ছিল আর অনেক সুন্দর ছিল। আর দুই পাশে সবুজ, মানে খুবই 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 সুন্দর লাগতেছিল। আর এই যে সানরাইজ দেখতে পারতেছো, খুব সুন্দর লাগছিল দূর থেকে সূর্যটা দেখতে। আর আমার তো আসলে এইভাবে সূর্য দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড রাতে হয়তো তোমরা এই ব্রিজটা দেখছো, তখন কীরকম লাগছে জানি না, বাট এখন দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে কত সুন্দর মানে জায়গা দিয়ে আমরা আসলে যাওয়া আসা করছি। আর সাভারের এখান থেকে মাওয়া যাওয়ার জন্য এই রাস্তাটা একদম পারফেক্ট ছিল। সো যাই হোক, অনেক কথা বলছি, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।